সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। মানে পরিমাণগত রসায়নে আসলে তুমি কি পড়বা, মানে কোন টপিকগুলো পড়লে তুমি মোটামুটি এই পরিমাণগত রসায়নের 2 সেট প্রশ্ন আনসার করতে পারবা। দেখবা যে পরিমাণগত রসায়নে সাধারণত 2 সেট প্রশ্ন আসে। একটা প্রশ্ন হয় তোমার অ্যাসিড ক্ষার সম্পর্কিত যে বিক্রিয়াগুলো আছে বা অ্যাসিড আর ক্ষার সম্পর্কিত, নাকি আরেকটা সিকিউ প্রশ্ন আসে দেখবা জারণ বিজারণ থেকে। তো প্রথমে আমি তোমাদের আলোচনা করব যে অ্যাসিড ক্ষার সম্পর্কিত যে প্রশ্নটা আছে সিকিউ, এই সিকিউ আনসার করার জন্য তোমার কি কি করতে হবে। একবার কমন একটা প্রশ্ন এখান থেকে আসে, সেটা হচ্ছে একটা অ্যাসিড আর একটা ক্ষার, দুইটা দ্রবণ দেয়, বলে যে এই দুইটা দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে। বা এরকমও বলতে পারে তোমারে যে একটা অ্যাসিড আর একটা ক্ষার দিল, এই দুইটা দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতিটা কিরূপ হবে তা পিএইচ এর মাধ্যমে নির্ণয় করো, মানে পিএইচ এর মানও বের করতে হবে। যদি তোমার এরকম বলে যে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে, তাহলে কিন্তু আর পিএইচ এর মান বের করার দরকার না। কিন্তু যদি বলে পিএইচ এর মান নির্ণয়ের মাধ্যমে দেখাও, তাহলে কিন্তু তোমার কি করতে হবে, পিএইচ এর মানটাও বের করতে হবে। তো এই ম্যাথটা আসলে একবারে কমন, অলমোস্ট প্রতিবারই এই ম্যাথটা পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায়। এরপরে দেখবা যে ঘনমাত্রার কিছু একক আছে, যেমন আমরা ঘনমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করতে পারি, শতকরায় প্রকাশ করতে পারি, পিপিএম, পিপিবি এগুলোতে প্রকাশ করতে পারি। তো এই ঘনমাত্রা কোন একটা ঘনমাত্রা কোন একটা এককে দিয়ে বললো যে যেমন যেমন সে মনে করো একটা ঘনমাত্রা মোলারিটিতে আছে, বললো এই ঘনমাত্রাটাকে পিপিএম এ প্রকাশ করো বা পিপিএম এ রূপান্তর করো, বা এরকম বললো যে পিপিএম একটা ঘনমাত্রা আছে, এটাকে শতকরায় রূপান্তর করো। অথবা মনে করো শতকরায় দেওয়া আছে, সেখান থেকে বললো যে এই ঘনমাত্রাটাকে মোলারিটিতে কত হবে সেটা বের করো। তো এই ঘনমাত্রার যে রূপান্তর বা পরিবর্তন একটা একক থেকে আরেকটা এককে, এই ম্যাথগুলো কিন্তু তোমার এখানে আসে, নাকি? তবে এই ম্যাথগুলো সাধারণত 3 মার্কের জন্য আসে গতে। আর আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, সেটা হচ্ছে টাইট্রেশনে দেখবা যে আমরা নির্দেশক ইউজ করি, ঠিক না? তো নির্দেশক কি আমরা সেটা জানি। তো টাইট্রেশনের ক্ষেত্রে আমাদের নির্দেশকটা কিন্তু আসলে নির্বাচন করতে হয়, মানে আমরা ইচ্ছা মতো নির্দেশক ইউজ করতে পারি না, ব্যবহার করতে পারি না, ঠিক না? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, দেখো যদি দুইটা অ্যাসিড আর ক্ষার দুইটাই শক্তিশালী হয়, তাহলে কিন্তু আমরা যে কোনো নির্দেশক ইউজ করতে পারি বা ইন্ডিকেটর ইউজ করতে পারি। আর যদি এরকম হয়, মনে করো একটা তীব্র অ্যাসিড নিলাম, শক্তিশালী অ্যাসিড, দুর্বল ক্ষার নিলাম, দেখো যে তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষার নিলে সেক্ষেত্রে প্রশমন বিন্দুতে পিএইচ এর মানটা কিন্তু তোমার 7 থেকে নিচে হয়, এবং 7 থেকে নিচে আসলে বর্ণ পরিবর্তনটা করে কি মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। তার মানে এরকমও থাকতে পারে, ধরো দুইটা দ্রবণ নিল, একটা অ্যাসিড তীব্র দিছে আর একটা কি দুর্বল ক্ষার দিছে, বলতে পারে এখানে কোন নির্দেশক ইউজ করবা, মানে উপযোগী কোনটা। তো এইরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, এই প্রশ্নগুলো আসে যে নির্দেশক নির্বাচন। এরপরে এইখান থেকে আরো কিছু প্রশ্ন আসে, যেমন আমরা রাসায়নিক গণনায় দেখছিলাম, দেখবা যে 9, 10 এ রাসায়নিক গণনায় কিছু ম্যাথ করছে। এই ম্যাথগুলো কেমন দেখো, যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ভাঙি, তাহলে কি হয়, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো এরকম বলা হইলো যে 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। বা মনে করো 50 লিটার কার্বন ডাইঅক্সাইড এসিটিপিতে উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তো এরকম প্রশ্ন হইতে পারে কিন্তু। তো দেখবা যে নর্মালি এই যে বিক্রিয়াগুলো আছে, এখানে অনেকগুলো বিক্রিয়ার হাজারিনাগের বই আছে। তো এই বিক্রিয়াগুলোর মধ্যে 3টা বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, এবং এই 3টা বিক্রিয়ার মাধ্যমে আসলে রাসায়নিক গণনাগুলো করতে বলে পরীক্ষা আসছে। একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন, মানে ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমরা মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই, তাহলে কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড
কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর পানি। এই বিক্রিয়ারও তোমার রাসায়নিক গণনা করতে বলতে পারে, কোন একটা পরিমাণ দেওয়া আছে আর একটা পরিমাণ বের করতে বলতে পারে। এরপরে আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে পটাশিয়াম পারক্লোরেট। পটাশিয়াম পারক্লোরেটকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়, পটাশিয়াম ক্লোরাইড অক্সিজেন গ্যাস। তো এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমার বিভিন্ন মানে উৎপাদের পরিমাণ বের করতে বলতে পারে, বিক্রিয়কের পরিমাণ চাইতে পারে। তো এই তিনটা বিক্রিয়ার ম্যাথগুলো একটু ভালো করে দেখতে হবে। তো এই বিষয়গুলো যদি তুমি পড়ো, ও আরেকটা ব্যাপার, মূল ভগ্নাংশের ব্যাপার আছে। এই মূল ভগ্নাংশের যে ম্যাথগুলো আছে, এই মূল ভগ্নাংশের ম্যাথগুলো তোমরা সমাধান করতে পারো, এখানে 3 মার্কের জন্য আসতে পারে। তো এটা হচ্ছে আসলে এসিড ক্ষার সম্পর্কিত প্রশ্নের সমাধান, নাকি কোন 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 বিষয়গুলো তুমি পড়বা। এরপরে আরেকটা সৃজনশীল বা সিকিউ প্রশ্ন আসে, সেটা কোন জায়গা থেকে আসে, জারণ বিজারণ অংশ থেকে। অলমোস্ট দেখবা যে প্রত্যেক বোর্ডে গতে 3 মার্কের জন্য একটা প্রশ্ন আসে, যে দুইটা বিক্রিয়ক দেওয়া থাকে, জারক আর বিজারক, বলে যে এই বিক্রিয়াটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতির মাধ্যমে সমাতকরণ করো। এবং দেখবো যে সমাতকরণ বিক্রিয়া তুমি 10 থেকে 12টা বিক্রিয়া যদি সমাধান করো, তাহলে এই প্রশ্নটা মাস্ট কমন পাইবা। যেমন মনে করো দুইটা জারক পদার্থ আছে, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর এটা হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট আছে, এগুলো কিন্তু জারক পদার্থ। কারণ জারক পদার্থ কি, যারা আসলে ইলেকট্রন গ্রহণ করে, ঠিক না? তো আমরা এই জারক পদার্থের সাথে 5টা করে বিজারক পদার্থ চিন্তা করি। দেখো, হাইড্রোজেন সালফাইড নিতে পারো, তারপরে তোমার অক্সালিক অ্যাসিড নিতে পারো, হাইড্রোজেন পারঅক্সাইড নিতে পারো, ফেরাস সালফেট নিতে পারো, পটাশিয়াম আয়োডাইড নিতে পারো। তাহলে দেখো, এই দুইটা জারক পদার্থের সাথে যদি আমরা 5টা করে বিজারক পদার্থ নেই, তাহলে এখানে বিক্রিয়া কয়টা হবে, 10টা বিক্রিয়া হবে। তো এই 10টা বিক্রিয়া তুমি শিখতে হবে তোমার জারণ বিজারণ বিক্রিয়া, যে কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতির মাধ্যমে সমতাকরণ করা হয়। আরো 2টা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে তোমার কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের যে বিক্রিয়াটা আছে, সেই বিক্রিয়াটা সমতাকরণ। কপার সালফেটটা হচ্ছে কি জারক পদার্থ, আর পটাশিয়াম আয়োডাইড হচ্ছে কি বিজারক পদার্থ। তো এটা হচ্ছে 11 নম্বর বিক্রিয়া। আর 12 নম্বর বিক্রিয়া হচ্ছে তুমি সোডিয়াম থায়োসালফেটের সাথে যে আয়োডিনের যে বিক্রিয়াটা আছে, সেই বিক্রিয়াটা সমতাকরণ শিখবা। সোডিয়াম থায়োসালফেট এই বিক্রিয়াটাতে কিন্তু বিজারক পদার্থ, এবং আয়োডিন গ্যাসটা হচ্ছে কি জারক পদার্থ। তো এই বিক্রিয়াটা যদি পড়ো, তাহলে কয়টা বিক্রিয়া হচ্ছে, 12টা বিক্রিয়া। এবং এই 12টা বিক্রিয়া তুমি যদি আয়ন ইলেকট্রন পদ্ধতির মাধ্যমে সমতাকরণ শিখো, তাইলে তোমার মোটামুটি গত যে প্রশ্নটা আসে 3 মার্কের জন্য, এটা কমন পেয়ে যাইবা। এরপরে দেখো, গতে যে প্রশ্নটা আসে 4 মার্কের জন্য যেটা আসে, নাকি? তো ওই প্রশ্নটা কি আসে দেখো, ওইখানে আসলে বলে যে ধরো তোমার ফেরাস সালফেট কোন একটা লোহার নমুনা নিছি, লোহার নমুনাটার মধ্যে কি কিসের মধ্যে নিছি, কারো সালফেরিক অ্যাসিডের মধ্যে আছে। তো লোহার যে নমুনাটা আছে, সেটা কি করবে, সালফেরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট উৎপন্ন করবে। এবার ওই ফেরাস সালফেটটাকে তোমার জারিত করার জন্য আমরা বাহির থেকে কি করছি, একটা মনে করো জারক পদার্থ নিছি, হতে পারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হতে পারে পটাশিয়াম ডাইক্রোমেট। তো এই যে জারক পদার্থ নিলাম, সেটার একটা আয়তন দেওয়া থাকে, ঘনমাত্রা দেওয়া থাকে। বলে যে ওই যে আমরা লোহার যে নমুনাটা নিছি, নমুনার আসলে কতটুকু বিশুদ্ধ, বা নমুনাটাকে আসলে বিশুদ্ধ না ভেজাল, ঠিক না? বা বিশুদ্ধতার শতকরা পরিমাণ বের করতে বলতে পারে, বা ভেজালের পরিমাণ শতকরা পরিমাণ বের করতে বলতে পারে। তো তুমি কি করবা, রাসায়নিক গণনার মাধ্যমে ওই কতটুকু লোহার সাথে বিক্রিয়া করছে জারক পদার্থটা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেট, সেই পরিমাণটা বের করবা। দেন ওইখানে ভেজাল থাকলে বিয়োগ করে দেখবে যে ভেজাল আছে কিনা, নাকি? এই ম্যাথগুলো সমাধান করতে হবে, এবং অলমোস্ট এই ম্যাথটাই কিন্তু প্রতিবার আসে। এরপরে এখান থেকে আরো কিছু ম্যাথ থাকে, যেমন আমরা শর্ট সিলেবাসে এই অংশটা ছিল না এত বছর, সেটা হচ্ছে তোমার আয়োডোমিতি, আয়োডিমিতি। তো আয়োডোমিতি আর আয়োডিমিতি, এই যে আয়োডোমিতি প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা কপারের পরিমাণটা বের করতে পারি, বা কপার সালফেটের পরিমাণ বের করতে পারি, নাকি? তো এই প্রশ্নে ঘতে
এরকম আসতে পারে যে কপার ধাতুর পরিমাণ নির্ণয় করো বা কপার ধাতুর বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করো, বা নমুনাতে কপার নমুনাতে ভেজালের শতকরা পরিমাণটা বের করো নাকি। তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে, ওই যে আয়োডোমেট্রি যে পদ্ধতি আছে এই পদ্ধতির মাধ্যমে কপার ধাতুর পরিমাণটা বা শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। এই ম্যাথগুলা তুমি দেখতে পারো, ঠিক না। আরেকটা হচ্ছে এরকম বিয়ার ল্যাম্বার্ট যে সূত্রটা আছে, বিয়ার ল্যাম্বার্ট সূত্রটা শর্ট সিলেবাসে ছিল না, কিন্তু এটা কিন্তু তোমার একবার আসলে আমার কাছে মনে হয় যে খুব মানে কমন একটা ব্যাপার, এবং আমার কাছে মনে হয় যে এই বিয়ার ল্যাম্বার্ট সূত্র থেকে কিছু ম্যাথ আসতে পারে কিন্তু, যেমন অ্যাবজর্বেন্স বের করা, তাহলে তারপর হচ্ছে মোলার